নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তির নামে টাকা তোলার অভিযোগ, গ্রেপ্তার 2। রাতভর জন্মদিনের পার্টি, পরদিনই উদ্ধার যুবকের আংশিক দগ্ধ দেহ, ঘনীভূত রহস্য। পুরনিয়োগ দুর্নীতি মামলা, জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে অয়নশীল, শুনানি কবে? মিউচুয়াল ফান্ডের নামে বাবা ছেলের ঠকবাজি, অবসরপ্রাপ্তর কোটি টাকায় ফুর্তি। সুখবর, আজ থেকেই মিলবে আবাস প্রকল্পের টাকা, আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রীর। ক্লাসের মাঝেই ছাত্রীকে অশালীন স্পর্শ, অভিযোগ পেয়েও উদাসীন স্কুল, পুলিশের দ্বারস্থ পরিবার। কোথায় শীত? পৌষের প্রথম দিন বঙ্গে বাড়ল তাপমাত্রা, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র, পুলিশের তৎপরতায় হাজতে 2। হাসপাতালে রোগী ভর্তির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ পাওয়া মাত্র সোমবার 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। অভিযোগ, এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলত তারা। ভবানীপুর থানা সূত্রে খবর, ধৃতরা হল আশিস সাহা এবং আনোয়ার শেখ। আশিস কলকাতার কালীঘাটের বাসিন্দা, তবে আনোয়ার শেখ মুর্শিদাবাদের ফরাক্কার হাসনগরের বাসিন্দা। এসএসকেএম হাসপাতাল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দেওয়ার নাম করে রোগীর পরিবারের কাছ থেকে টাকা তুলত তারা। পুলিশের কাছে খবর গিয়েছিল দিন কয়েক আগে, তারপর থেকে তককে ছিল তারা। অবশেষে সোমবার দুজনকে গ্রেপ্তার করে ভবানীপুর থানা। একাধিকবার অভিযোগ উঠেছে, রোগী ভর্তি বা অন্য কোনো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য টাকা তুলতে সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। গ্রাম থেকে আসা অসহায় পরিবারগুলিকে টার্গেট করে তারা। এই দুষ্ট চক্র ভাঙতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চক্র ভাঙতে সক্রিয় হয়েছে পুলিশও। হাতে নাতে যার সুফল মিলল এসএসকেএম হাসপাতালে। রাতভর জন্মদিনের পার্টি, পরের দিন সকালেই বাড়ি থেকে উদ্ধার যুবকের আংশিক দগ্ধ দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতার জোড়াসাঁকো থানা এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে এর নেপথ্যে কে বা কারা, ঠিক কী ঘটেছিল, জানতে তদন্ত শুরু করা হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম। বয়স 25 বছর। জোড়াসাঁকোর রবীন্দ্র সরণির বাসিন্দা তিনি। মাসখানেক আগে একটি চাকরি পান ওই যুবক। গতকাল অর্থাৎ রবিবার ছিল প্রশান্তের জন্মদিন। সেই উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। বন্ধুবান্ধবরা তার বাড়ি এসেছিলেন। সোমবার সকালে বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হন যুবক। তার হাত, পায়ে ছিল পোড়া দাগ। স্বাভাবিকভাবেই সন্দেহ হয়। তড়িঘড়ি তার দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পার্টির পর ঠিক কী ঘটেছিল, কিভাবে মৃত্যু হয়েছে যুবকের, পোড়া দাগই বা কী করে, এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, রবিবারের পার্টিতে কারা সামিল হয়েছিলেন, যুবকের সঙ্গে কারো কোনো বচসা ছিল কিনা, নারীঘটিত কোনো কারণে এই ভয়ঙ্কর ঘটনা কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অয়নশীল। সোমবার উচ্চ আদালতে আবেদন করেন তিনি। মামলা দায়েরের অনুমতি মিলেছে। এই মামলায় তিনি জামিন পাওয়ার যোগ্য, তা দাবি করে 450 পাতার পিটিশন ফাইল করেছেন অয়নশীল। 18ই ডিসেম্বর অর্থাৎ বুধবার মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর। শুধু পুরনিয়োগে দুর্নীতির অভিযোগই নয়, অয়নশীলের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগও ছিল। ইডি তাকে 2023 সালে এই সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করে। তবে চলতি মাসের 2 তারিখ ইডির সেই মামলায় তার জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড, পাসপোর্ট জমা, মোবাইল নম্বর বদল না করা, তদন্তে সহযোগিতা সহ একাধিক শর্তে তার জামিন মেলে। তবে সিবিআইয়ের মামলা থাকায় জেলমুক্তি হয়নি। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরুর গোড়াতেই অয়নশীলকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছিল সিবিআই। বিভিন্ন পুরসভায় প্রভাব খাটিয়ে নিজের প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরে এই মামলার তদন্তে নেমে চুঁচুড়া ও কলকাতায় তার বাড়ি, অফিসে অভিযান চালিয়ে 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। উঠে এসেছিল একাধিক চাঞ্চল্যকর তথ্য, মিলেছিল নারী যোগ। ইডির মামলায় জামিন পেলেও এবার সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে অয়নশীল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। তার দাবি,
পুরনিয়োগ দুর্নীতি মামলায় তিনি জামিন পাওয়ার যোগ্য, তাই তা দেওয়া হোক। এই মামলায় জামিন মিললে তবেই জেল থেকে বেরোতে পারবেন অয়নশীল, তাই এত তোড়জোড় বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, উচ্চ আদালত তার আবেদন গ্রহণ করেছে। বুধবার শুনানি হতে পারে। বাপ ৯ নম্বরই বেটা ১০ নম্বরই। কাদের খান ও শক্তি কাপুর অভিনীত সিনেমা কেউ দেখেছেন, কেউ দেখেননি। তবে বাস্তবে বাবা ছেলের ঠকবাজির কায়দা দেখে খোদ পুলিশকর্তারাও তাজ্জব। অবসরপ্রাপ্ত আধিকারিকের কোটি টাকা হাতিয়ে দেদার ফুর্তি অমরেন্দ্র ব্রহ্মচারী ও তার ছেলে রাহুলের। তবে প্রতারক বাবা ছেলে ডালে ডালে চলতে পুলিশও চলে পাতায় পাতায়। দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে ফাঁদ পেতেছিল অমরেন্দ্র ও তার ছেলে? পুলিশ জানিয়েছে, মধ্য কলকাতার এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক কোটি টাকার উপর জমিয়েছিলেন। তাকেই টার্গেট করেন অমরেন্দ্র ব্রহ্মচারী ও তার ছেলে রাহুল। ওই ব্যক্তিকে তারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পরামর্শ দেয়। সেই সঙ্গে টোপ, এই বিনিয়োগের পরিবর্তে প্রচুর টাকা ফেরত পাওয়া যাবে। প্রথমে কিছু টাকা লগ্নি করেন ওই ব্যক্তি। টাকা ফেরতও পান। ক্রমে সারা জীবনের সঞ্চয় ১,৯,৫০,০০০ টাকা তিনি বাবা ও ছেলের মাধ্যমে লগ্নি করেন মিউচুয়াল ফান্ডে। কিন্তু ওই বিপুল টাকা হস্তগত করে নেয় অমরেন্দ্র ও রাহুল। অভিযোগ, প্রায় পুরো টাকাই মিউচুয়াল ফান্ডে লগ্নির বদলে বাবা ছেলেই উড়িয়ে দেয়। ওই টাকা দিয়ে প্রচুর সোনার গয়না কেনা হয়। বাবা ও ছেলে আলাদাভাবে বিভিন্ন বিলাসবহুল হোটেল ও পানশালায় টাকা ওড়াতে শুরু করে। কিছুদিন আগে ওই ব্যক্তি মিউচুয়াল ফান্ডের টাকা তুলতে যাওয়ার সময়ই জানতে পারেন যে প্রায় কিছুই জমা পড়েনি ফান্ডে। এরপরই ওই ব্যক্তি মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে প্রথমে মোবাইলের সূত্র ধরে ছেলে রাহুল ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে। যেমন কথা, তেমন কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার অর্থ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আজ, মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের আগে, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন তিনি। আর সেটাই অর্থদানের আনুষ্ঠানিক সূচনা। এরপর ধাপে ধাপে অর্থ পাবেন আবাস যোজনার আওতায় বাড়ির মালিকরা। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে খবর, এই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০,০০০ টাকা, পরের কিস্তিতে ৪০,০০০ টাকা, শেষ কিস্তিতে ২০,০০০ টাকা। সব মিলিয়ে প্রতি পরিবার পিছু ১,২০,০০০ টাকা দেওয়া হবে। পুরো অর্থ দেবে রাজ্য সরকার। রাজ্যের ১২ লক্ষ পরিবার তথা প্রায় ৫০ লক্ষ মানুষ মাথার উপর পাকা ছাদ পাবেন এই প্রকল্পের সৌজন্যে। সেটাই বারবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কাজ শুরু হচ্ছে। উল্লেখ্য, আবাস যোজনার অর্থ প্রদান নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিস্তর দ্বন্দ্ব হয়েছে ইতিপূর্বে। রাজ্যের তরফে বারবার অভিযোগ উঠেছে, এই যৌথ প্রকল্পের অর্থ ঠিকমতো দিচ্ছে না কেন্দ্র। আবাস যোজনায় স্রেফ প্রধানমন্ত্রীর নাম ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে এ রাজ্যের শাসকদল। তাদের প্রশ্ন, কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নামই কেন বাধ্যতামূলক করা হচ্ছে? অন্যদিকে, কেন্দ্রেরও পাল্টা যুক্তি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি না হলে তারাও বরাদ্দ অর্থ দেবে না। এ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্য সরকারে বাংলার বাড়ি নামে পৃথক প্রকল্প চালু করে পুরো টাকা নিজেরা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো আজ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। আগামী ৩-৪ দিন ধরে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ পৌঁছে যাবে। ক্লাসের মাঝেই ছাত্রীকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা। অভিযোগ, শুধু একজন নয়, একাধিক ছাত্রছাত্রীর সঙ্গে এহেন আচরণ করেছেন ওই শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির মগরায়। ঘটনার সূত্রপাত গত বুধবার। অভিযোগ, ওই দিন মগরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ৫ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন এক শিক্ষক। বাড়ি ফিরেই বিষয়টি বাড়িতে জানায় সে। পরদিনই অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানান। ছাত্রীর মায়ের অভিযোগ, স্কুল কোনো ব্যবস্থা নেয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে। অন্য এক ছাত্রীর অভিভাবকের অভিযোগ, ওই শিক্ষক আরও অনেক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করেছেন। বাদ নেই ছাত্ররাও। এ বিষয়ে অভিভাবকরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চেয়ে লাভ হয়নি বলে অভিযোগ। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। স্কুলের প্রিন্সিপাল কমলপ্রীত বলেন, এই ঘটনা জানার পরই শিক্ষককে সরানো হয়েছে।
সোমবার অভিযোগ পাওয়ার পর ম্যানেজমেন্টকে আবারও জানানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। গোটা ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পৌষ তোদের ডাক দিয়েছে, তবে পৌষের পয়লা দিন অর্থাৎ শীতের আনুষ্ঠানিক আগমন থেকে বঙ্গে ঠিক উল্টো চিত্র। জাকিয়ে ঠান্ডা পড়ার বদলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সামান্য বেড়েছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় তা আরও চড়বে পারদ। তা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ, শীতের আমেজ আরও কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গে শীতের দাপুটে ইনিংসের পথে কাটা নিম্নচাপ। একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আপাতত এর অবস্থান। পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তিশালী হতে চলেছে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল, তবে এর প্রভাবেই মঙ্গলবার থেকে সামান্য বেড়েছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়তে চলেছে। এছাড়া নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্ক। দৃশ্যমানতা ২০০ মিটার বা তার কম থাকবে। বুধবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ, হালকা থেকে খুব হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্ক থাকবে বেশ কিছু জেলাতে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। শহরে শীতের আমেজ ধীরে ধীরে কমছে। কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে পারদ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৪%। খবর শেষ হল।